আজকে আমাদের আলোচনার যে টপিক সেটা হলো জিওপলিটিক্যাল ফাউন্ডেশনস অফ বাংলাদেশ, এবং এটা হলো আফটার 5th আগস্ট, জুলাই পরবর্তী সময়। তো জিওপলিটিক্যাল ফাউন্ডেশন এটা আমার আবিষ্কার না, এটা বিখ্যাত ফিলোসোফার আপনার আলেকজান্ডার দুগিনের একটা ডাউস কিতাব আছে, প্রায় 890 পাতার মতো, 90-92 পাতা, ফাউন্ডেশন অফ জিওপলিটিক্স। তো ওই বইটা আমি পুরাটা এখনও পড়ে শেষ করতে পারি না। আমি এটা মানে জুলাইয়ের পরপরই ডাউনলোড করে প্রিন্ট করে পড়া শুরু করছি। তো পুরাটা মানে কাভার টু কাভার পড়া হয় নাই, কিন্তু আমি গুরুত্বপূর্ণ অনেক অংশই পড়ে ফেলছি। এবং দোগেনের এই চিন্তাগুলো নিয়ে আরও যারা আলোচনা করেন, আরও যারা অন্য ডাইমেনশন থেকে চিন্তা করেন। দোগিনের তো একটা পলিটিক্যাল প্রজেক্ট আছে। সে ধরেন পুতিনের পুতিনের ব্রেন বলা হয়। পুতিনের শুধু ব্রেন না, এক ধরনের বলতে পারেন যে পুতিনের হয়ে ম্যাকিয়াভেলিয়ান রোলটা সে প্লে করে। মানে পুতিনের এই যুগের ম্যাকিয়াভেলি বা রাশিয়ান ম্যাকিয়াভেলি হলো আলেকজান্ডার দুগিন, কাইন্ড অফ ভেরি কন্ট্রোভার্সিয়াল ফিলোসোফার, তো ভেরি মাচ ইম্পর্টেন্ট বিকজ অফ সে মানে উনি কতগুলো ইউনিক আর্গুমেন্ট ডেভেলপ করছেন। সেই সব আর্গুমেন্ট আমাদের জন্য রেলিভেন্ট ব্যাপারটা এরকম না, কিন্তু সেই সব আর্গুমেন্টের মধ্যে আপনার যে ক্রিটিক্যাল অ্যাপ্রোচটা আছে সেটা তার দেশকে আপনার ধরেন ডিফাইন করার জন্য, সেটাকে তারা বলতেছে ইউরো এশিয়া। আমি ওইটারই আলোকে অন্য আরেকটা লোকের লেখা পড়তেছিলাম আমি, ব্রুনো। সে লিখতেছে দ্য ডন অফ ইউরো এশিয়া। এই যে নতুন ইউরো এশিয়ার কনসেপশন, ইউরো এশিয়া নতুন না, এটা আগের থেকে ছিল, কিন্তু এটা তো কনসেপশন। ধরেন জিওগ্রাফি বা যে কোনো একটা ভূগোল, এটা প্রথম একটা স্থান আকারে তো থাকেই দুনিয়াতে। এটা তো আপনি জন্মের পর থেকে একটা ভূগোল দেখতেছেন, একটা জায়গা দেখতেছেন, বা যে আমেরিকা বা ইউরোপে জন্ম নিয়েছে সে তার ভূগোল দেখতেছে। কিন্তু ভূগোলটাকে একটা কনসেপ্ট আকারে, একটা আইডিয়া আকারে এটা কনসিভ করতে হয়, এটা ধারণ করতে হয় একটা জনগোষ্ঠীর। এইটা ধারণ করার মধ্য দিয়ে সেই জনগোষ্ঠী পলিটিক্যাল হয়ে ওঠে। ধরেন বাংলাদেশ, আপনি দেখলেন জন্মের পর থেকে দৌড়াইতেছেন, খেলতেছেন, গরু রাখতেছেন, তো আসি তো বাংলাদেশে, তাই না? আপনার জীবনেও কোনোদিন দেশ সম্পর্কে বোধ তৈরি হবে না যদি বাংলাদেশ অ্যাজ অ্যান আইডিয়া আপনি যদি কনসিভ করতে না পারেন। আমার কথা কি কঠিন লাগে? বোঝা যায় তো? যদি বোঝা না যায় আমাকে কাউন্টার প্রশ্ন করবেন, চ্যালেঞ্জ করবেন। তো একইভাবে ইউরো এশিয়া এই কনসেপশনটা তারা ডেভেলপ করলো। তারা দেখাইলো যে সিভিলাইজেশনাল যে ডেভেলপমেন্ট, তাতে করে আমরা এতদিনের ডেভেলপমেন্টে যেটা দেখছি, মানে খুব লম্বা ইতিহাসে না, মানে নিকটতম ইতিহাসে, ধরেন 2000-3000 বছরের ইতিহাসের মধ্যে, তাতে দেখা যাচ্ছে যে আপনার এটা সিঙ্গুলার, মানে এক ধরনের এক সময় ছিল, ধরেন ব্রিটিশ সাম্রাজ্যবাদ সারা দুনিয়া শাসন করছে। সেটার পতনের পর তার আগে ইসলামিক ওয়ার্ল্ড ছিল, তার আগে আপনার খ্রিস্টানিটির ওয়ার্ল্ড ছিল, তার আগে আপনার রিলিজিয়াস হিস্ট্রিতে যদি যান, তারপরে আপনি সেটা দেখবেন যে সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়া শাসন করছে। তো আপনার ফলে একটা সিঙ্গুলার ওয়ার্ল্ড ছিল আর কি। তো সেটা সর্বশেষ আপনার সবচেয়ে বড় সাম্রাজ্য যেটা ব্রিটিশ সাম্রাজ্য, প্রায় সারা দুনিয়াতে সে শাসন করত। সেই ব্রিটিশ সাম্রাজ্যের কলাপসের পরে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের থেকে এইটা হ্যান্ডওভার হয়, এই সারা দুনিয়া শাসনের এই দায়িত্বভার নিজের থেকে গ্রহণ করে আমেরিকা। এটা প্যাক আমেরিকা শুরু হয় আর কি, মানে আপনার ব্রিটানিকা থেকে প্যাক আমেরিকাতে দুনিয়া প্রবেশ করে। তাহলে এই যে কলোনিয়াল ওয়ার্ল্ডের যে বাস্তবতা, সেইটা আমেরিকার হাতে আসার পর এটা চেঞ্জ হয়ে যায়। আমেরিকা আর ওই কলোনি স্থাপন করার মতো করে ব্রিটিশদের মতো করে দুনিয়াটার দখলে রাখেনি। সে দুনিয়ার দখল রাখার জন্য সে তার যে গণতন্ত্রের যে ধারণাটা, আমেরিকান মডেল অফ ডেমোক্রেসি, এইটাকে সে রপ্তানি করছে সারা দুনিয়ায়। এবং তার সবচেয়ে বড় সফলতা কি, সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করা না। আমেরিকার সবচেয়ে বড় সফলতা হলো সোভিয়েত ইউনিয়নের পতন ঘটাইতে সে সক্ষম হয়েছে। মানে সে সরাসরি না, ইন্ধনের মধ্য দিয়ে সে চাইছে। এবং আপনারা জানেন আফগানিস্তানের পাহাড়ে আপনার এই রাশিয়ান এই যে সোভিয়েত ইউনিয়নের যে পরাক্রমশালী এটা লাল সাম্রাজ্যবাদ, সেটার পতন হয়েছে। তো সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্যে দিয়ে আমেরিকা আশা করছিল এই পতনটা মানে এই বিজয়টা তার চায়না, জাপান, অন্যান্য জায়গা এবং রাশিয়াতে
এটা ভেঙে যাওয়ার মধ্যে দিয়ে রাশিয়াও তার ওয়েস্টার্ন মডেল অফ মানে আমেরিকান মডেল অফ ডেমোক্রেসি রপ্ত করবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, রাশিয়া ভাঙছে কিন্তু রাশিয়া তার খাসিলত বদলায়নি। হ্যাঁ, তো আপনার গর্বাচেপ তারপরে আরও 2-4টা শাসক টাসক হইয়া এই এমনভাবে পুতিনের হাতে এসে পড়ছে, তারপরে সর্বশেষ দেখা যাচ্ছে যে রাশিয়া মনে করতেছে সে দুনিয়াকে নতুন করে শাসন করার যোগ্যতা রাখে এবং তার এটা অধিকার আছে। সো সেই অধিকারটা সে কেন কায়েম করতে পারতেছে না? কায়েম করতে পারতেছে না বিকজ অফ আপনার এই যে সিঙ্গুলার ওয়ার্ল্ড, একটা এককেন্দ্রিক ওয়ার্ল্ড অর্ডার, একসময় ব্রিটিশ এখন যে আমেরিকান ওয়ার্ল্ড অর্ডার, এইটার যে কনসেপচুয়াল ভিত্তি সেটাকে ফিলোসফিক্যালি এতভাবে চর্চা করা হয়েছে এবং সারা দুনিয়াতে চর্চা করা হয় যার ফলে আমেরিকা কোনো দেশ ব্রিটেনের মতো বা ফ্রান্সের মতো অন্যদের মতো দখল না করেও বেসিক্যালি আমেরিকা রুল করে। এবং আমেরিকার রুল করার ক্ষেত্রে অন্য ছোট গরিব দেশগুলোতে কীভাবে রুল করে আপনারা জানেন। এটা এনজিও প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যেহেতু বাস করেন, তারা এই যে আপনাদের কি বলে যে বিভিন্ন দাতা সংস্থা, হ্যাঁ, এই যে বাংলাদেশে যে এনজিওরা এত কর্মকাণ্ড করার মধ্য দিয়ে এখানে এত দারিদ্র বাণিজ্য হইল, এত লোকের এত বাড়ি গাড়ি হইল, তাদের সন্তানরা বিদেশে গেল, বাংলাদেশের মানুষ তো এখনও না খেয়ে থাকে, তাই না? সো এই যে আপনার তার ফরেন পলিসির পার্ট আকারে এগুলি করে। হ্যাঁ, তারপরে ট্রাম্প এসে দেখলো এই বিলাসিতা করার দরকার নেই, দিছে গাইয়া। হ্যাঁ, এতে করে আমেরিকান লোকজন আবার খুশি খুব। সো তাহলে গুরুত্বপূর্ণ জায়গা যেটা আসলো, তারপরে তারা দেখলো যে না, এটা তো তারা পারতেছে না। কেন তারা পারতেছে না? কারণ আমেরিকার এই যে তার যে আমেরিকান ভ্যালুজ, যে ওয়েস্টার্ন কিন্তু ওয়েস্ট একটা কনসেপ্টের নাম। কিন্তু আমরা ওয়েস্ট বলতে আপনি একটা ভূগোল বুঝতে পারেন, কিন্তু একটা সেম টাইম একটা কনসেপ্ট। এটা সম্প্রতি একটা বই বের হয়েছে আপনার প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে, দ্য হিস্ট্রি অফ দ্য ওয়েস্ট মানে হিস্ট্রি অফ অ্যান আইডিয়া। এই ওয়েস্ট আইডিয়াটার একটা ইতিহাস একজন লিখছেন। তো আপনার এই ওয়েস্টার্ন মডেলটার মানে ওয়েস্টার্ন সিভিলাইজেশনের মডেলটার মুরব্বী আকারে, এটার ত্রাণকর্তা বা এটার প্রধান এজেন্ট আকারে দুনিয়াতে হাজির হয়েছে বেসিক্যালি আমেরিকা। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার যে বিজয়টা, বেসিক্যালি বার্লিনেই তো আপনার জার্মানির বার্লিনের পতন, এই হিটলারের ওই জায়গায় পতন, পতাকা উড়াইছে কে? পতাকা তো উড়াইছে রাশিয়ানরা। হ্যাঁ, কিন্তু এদিক দেশে বোমা ফালাইয়া এমন হরর চিত্র তৈরি করছে, যুদ্ধের বিজয়টা ছিনাই নিয়ে পাওয়ার ক্যাপচার করে ফেলছে গ্লোবালি। কিন্তু বেসিক্যালি দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার তো প্রায় 2 কোটি লোক মারা গেছে। অল ফ্রন্টে তারা যুদ্ধ করছে মানে লম্বা সময় ধরে। সো মানে শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধে না, মানে পুরা ইউরোপের সাথে যুদ্ধের প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত, মানে পুরা পরিণতি পর্যন্ত 2 কোটি লোকের মতো মারা গেছে। সো তাইলে এই পুরা সিনারিওটা যদি আপনি চিন্তা করেন, তখন আপনার মানে দুগিন টাইপের ফিলোসফাররা চিন্তা করলো যে তাহলে ওয়েস্ট যেভাবে চিন্তা করে, এবং রাশিয়া যেহেতু আপনারা জানেন যে রাশিয়ার সাথে ইউরোপের বর্ডার আছে, আছে, এবং ইউরোপের সাথে অনেকগুলো বিষয়ে মিল আছে, তাদের কিছু কিছু কালচারাল মিল আছে। মানে যেই সমস্ত দেশগুলো রাশিয়ার কাছাকাছি ইউরোপীয় দেশ, সেগুলোর কিছু মিল আছে। ফলে তাদের একটা ইলিউশন ছিল যে তারাও এই ওয়েস্টার্ন সিভিলাইজেশনের পার্ট, এরকম একটা লম্বা ইলিউশন এই জনগোষ্ঠীর মধ্যে ছিল। তো তারা দেখলো যে আমরা যে এই সিঙ্গুলার ওয়ার্ল্ডের কথা বলতেছি এবং বলার মধ্যে দিয়ে একটা আমেরিকার ডোমিনেন্সি মেনে নিচ্ছি, আসলে তো দুনিয়া এরকম না, এবং এটা যতদিন আমরা মেনে নিব ততদিন আমরা আমাদের বিকাশ ঘটাইতে পারবো না। এই ঘটনার সাথে আমাদের একটা সিমিলারিটি আছে, এটা আমরা পরে বলবো। তো তখন তারা দেখলো যে তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে। তখন দেখলো যে আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশন নট ওয়েস্ট, নট ইউরোপ, আমাদের লোকেশনটা হইলো ইউরো এশিয়া। কারণ তারা দেখাইলো যে এশিয়ার মানে ইউরোপের বেসিক্যালি কোনো সিভিলাইজেশন নাই। সিভিলাইজেশন তো সব হয়েছে এই মরুভূমিতে। প্রাচীন সভ্যতা কোনটা? এই যে ইরানের যে ওই জায়গাটা, ওইটাই তো। সেখান থেকে সিভিলাইজেশন নদী পথ ধইরা মানে জলপথ ধইরা আপনার মিশর টিশর হইয়া আপনার পাকিস্তান পর্যন্ত এই পর্যন্ত আসছে। হ্যাঁ, তো যেটাকে আপনি সিন্ধু সভ্যতা বলেন। তাহলে ওয়েস্টের সিভিলাইজেশন নয় অর্থে। ওয়েস্টের এই যেগুলো গেছে, মানে ধরেন ওয়েস্টার্ন সিভিলাইজেশন বলতে যদি আপনি ক্রিশ্চিয়ানিটি বলেন, ক্রিশ্চিয়ানিটি যীশু খ্রিস্টকে আপনার বা আমাদের ঈসা আলাইহিস সালাম ওয়েস্টে জন্ম নিছিল, ফ্রান্সে। তো তাহলে কি ভূমিটা তো আপনার এই আপনার মানে আপনার কি বলে যে মরুভূমির সিভিলাইজেশন পুরাটাই।
তো সেক্ষেত্রে তারা দেখলো যে তারা যদি, যেহেতু ইউরোপের অংশ তারা নিজেদের মনে করার মধ্য দিয়ে তারা কখনো তাদের সেলফকে রিয়েলাইজ করতে পারতেছিল না, এবং তারা একটা এন্টি রিলিজিয়ন যে অবস্থান নিছিল আপনার কমিউনিস্ট আমলে, তার মধ্য দিয়ে তার জনগোষ্ঠীর মধ্যে যে হারমোনি, যে স্পিরিচুয়াল বিলঙ্গিং, এটাকে সে ডিস্ট্রয় করার কাজ করছে, যেটা তাকে ক্ষতিগ্রস্ত করছে। ফলে তাকে তার স্পিরিচুয়াল কানেক্টিভিটি, তার অর্থোডক্স ক্রিশ্চিয়ানিটি সহ তার যে সিভিলাইজেশনাল নতুন পোল, সেটা আবিষ্কার করার জন্য তখন সে দেখলো যে না, আমি তো ইউরোপের পার্ট না, আমি হইলাম ইউরো এশিয়ার পার্ট। এবং ইউরো এশিয়াকে সে তখন বলতেছে, ওকে তাহলে তুমি তোমার সিভিলাইজেশন যেরকমভাবে বানাইছো এটা নিয়ে থাকো তুমি, ওটার সাথে আমি এখন বিবাদে যাচ্ছি না, কিন্তু আমি বলতে চাচ্ছি এখন আর কোনো সিঙ্গুলার ওয়ার্ল্ড না, এখন হলো মাল্টিপোলার ওয়ার্ল্ড, কোনো সিঙ্গেল পোল নেই, এখন অনেক কক্ষ, এক কক্ষ বিশিষ্ট ওয়ার্ল্ড না, এক ব্রিটেন শাসন করেছে, এক আমেরিকা শাসন করবে, না, এই দিন শেষ। এখন মাল্টিপোলার ওয়ার্ল্ড, অনেকগুলো কক্ষ থাকবে, যে যার কক্ষ মতে, সে কক্ষ অনুযায়ী সে তার মতো করে সুপ্রিম, একক মুরলগিরি চলবে না, মানে খাঁটি বাংলায়। এই যে আপনার মাল্টিপোলার ওয়ার্ল্ড, এই মাল্টিপোলার ওয়ার্ল্ডের মধ্য দিয়ে তখন তারা তাদের সিভিলাইজেশনাল রুটটাকে তারা রিকল করে দেখলো যে আমরা এতদিন যেটা মনে করতাম যে আমরা ইউরোপ বা ওয়েস্টের পার্ট, সেটার কারণে আমাদের এই যে বিকাশটা হওয়া দরকার ছিল সেই বিকাশটা আমরা করতে পারিনি। আমরা যে একটা আলাদা সিভিলাইজেশন, আমাদের যে আলাদা ওয়ার্ল্ড ভিউ আছে, বিশ্ব দৃষ্টিভঙ্গি আছে, সেইটা আমরা কখনো রিভিল করি নাই। আমরা সবসময় ওয়েস্টের চোখ দিয়ে, পশ্চিমের চোখ দিয়ে নিজেদের আবিষ্কার করছি। সো এইটা হলো বেসিক্যালি আপনার দুগিনিয়ান কনসেপ্ট অফ ইউরো এশিয়ানিজম। হ্যাঁ, তারা যে নতুন করে নিজেদেরকে লোকেট করতেছে, এবং এই যে এখন যে যুদ্ধটা চলতেছে, সেই যুদ্ধ আমরা ওই অর্থে সমর্থন করি না কোনো যুদ্ধই, যেহেতু শান্তিবাদী আমরা, অন্ত কথাবার্তা শান্তিবাদী হইতে হবে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু এই যুদ্ধর একটা তার যে আপনার ইউরো এশিয়ান যে ভিশন, তার পার্ট আকারে তারা এই যুদ্ধগুলো চালাচ্ছে। প্রথম তারা মনে করে যে ইউক্রেনে এখন যে যুদ্ধটা রাশিয়া করতেছে, তারা মনে করে যে রাশিয়ার আলাদা এন্টিটি, এইটা একটা সিভিলাইজেশনের জন্য হুমকি। ইউক্রেনের আলাদা এন্টিটি, এটা সিভিলাইজেশনের জন্য হুমকি। কেন হুমকি? এটা কারণ হইলো এটা রাশিয়ান কালচার বা আপনারা ধরেন যে রাশিয়ান আইডেন্টিটির অনেকখানি এত বেশি এটার সাথে শেয়ার্ড, কিন্তু সে নিজেকে লোকেট করতেছে একটা ওয়েস্টার্ন আইডেন্টিটির পার্ট আকারে, ওয়েস্টার্ন সিভিলাইজেশনের পার্ট আকারে। ফলে তার এক্সিস্টেন্স মানেই হলো এটা অন্য মিলিটারি অ্যাসপেক্টের বাইরেও, আমি কালচারালি, ফিলোসফিক্যালি, কনসেপশনের দিক থেকে বলতেছি। ফলে তার এক্সিস্টেন্স ইটসেলফ একদম এটা হলো যে রাশিয়ার বারান্দার মধ্যে একটা ওয়েস্টার্ন ডিপোকে মেনে নেওয়ার মতো। তো ফলে এটাকে আগে ওয়েস্টার্নাইজ করা, ইউরোপায়ানাইজ করে এটাকে আগে রাশিয়ান গ্রেটার আপনার যে আইডিয়াল ওয়ার্ল্ড যেটা, তার মধ্যে আনার মধ্যে তার আরও কিছু অঞ্চল, একদম ফিনল্যান্ড পর্যন্ত তারা মনে করে এটা ইউরো এশিয়ান ভূমির অংশ, ইউরো এশিয়ান সিভিলাইজেশনের অংশ। আবার কিছু কিছু তারা ওয়েস্টের মধ্যে ছেড়ে দেয়। ফলে তারা ইউরো এশিয়ান একটা ভিশন নিয়ে তারা আগাচ্ছে, যেটা কমপ্লিট করার পরে তখন, এবং মিলিটারিলি, ইকোনমিক্যালি তারা সেই সক্ষমতা অর্জন করতে চায়। ফলে এই যে মাল্টিপোলার ওয়ার্ল্ড, এই মাল্টিপোলার ওয়ার্ল্ডের এই সম্ভাবনা কিন্তু ধরেন আপনার মানে দুনিয়ার ইতিহাসকে আমরা এতদিন যেভাবে জেনে আসছি, বা এতদিন সিভিলাইজেশন বা ওয়ার্ল্ড পাওয়ার, ওয়ার্ল্ড অর্ডার যেভাবে ফাংশন করছে, এই আপনার এই নতুন পোল যদি আপনি বলেন, সেই নতুন পোল কিন্তু এই হিসাবকে পরিবর্তন করে দেওয়ার একটা মানে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। সেটা পরিবর্তন করতে পারবে কি না সেটা আমরা এখন নিশ্চিত না। কারণ হইল এখানে কতগুলো প্রবলেম আছে এই ওয়ার্ল্ড ভিউর মধ্যে। এই ওয়ার্ল্ড ভিউর মধ্যে এমন কতগুলো টেরিটরি আছে, এখন সবগুলোই তো আলাদা জাতি রাষ্ট্র হয়ে গেছে। তো যেমন ধরেন এই পুরা ইউরো এশিয়ান ভিশনের মধ্যে অ্যাট দ্য সেম টাইম সে ইন্ডিয়াকেও ফ্রেন্ড মনে করে, চায়নাকেও ফ্রেন্ড মনে করে, মানে এন্টি ওয়েস্টার্ন ব্লক। আবার চায়না আবার ইন্ডিয়ার সম্পর্ক আপনার তো জানেনই। হ্যাঁ, চায়না 2 দিন পর কাটা তার দিয়ে পিঠে মানুষ মেরে ফেলে, ইন্ডিয়ানদের মারে, লাঠি দিয়ে বাইরে মারে না ওইদিকে এলাকায়। তো আপনার শুধু বাংলাদেশ ভারত সীমান্তের ব্যাপারটা আলাদা, এখানে শুধু বাঙালি মারে। তো ওদিকে আপনার ভারতদের অস্ত্র লাগে না, গুলি গালাস লাগে না, আমি লাঠি দিয়ে পিঠে মারে দেখছি। হ্যাঁ, সো আপনার এইটা তো ফলে এইটা এরকম 100% কনফ্লিক্টিং অনেক টেরিটরি এর মধ্যে আছে। ফলে এইটা তারা কিভাবে রিজলভ করবে এই চ্যালেঞ্জের মধ্যে আছে। এরকম আরও অনেক চ্যালেঞ্জ আছে। তো এই চ্যালেঞ্জ থাকার পরেও তারা মনে করে যে এটা কোনো সমস্যা না, তারা এটার মধ্যে একটা ডেমোক্রেটাইজেশন তারা ঘটায়।
কিন্তু আপনি দেখবেন যে ওয়েস্টের সিভিলাইজেশন যদি এটা একটা সোকাল সিভিলাইজেশনও মনে করেন, তারা অন্তত মেজর ইস্যুতে ধরেন আমেরিকান পলিসি যেদিকে মুভ করে, পুরা ওয়েস্ট এতদিন পর্যন্ত অন্তত পুরা ওয়েস্টার্ন কান্ট্রিগুলো মানে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার লেজ ধরে ধরে ঘুরতেছে, এবং তাদের মধ্যে ওই রকম 100% মানে এত বৈপরীত্য, মানে এত আপনার আপনার ইন্ডিয়া চায়নার মতো ওই লেভেলের শত্রুতা আপনি দেখাইতে পারবেন না মানে ইউরোপের দেশগুলোতে। একটার সাথে অনেক পার্থক্য আছে, অনেক কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, কিন্তু আপনার সেটা ঠিক ইন্ডিয়া চায়নার মতো না ওই রিজিয়নটাতে। ফলে যে কারণে তার যে একটা আলাদা মানে ওয়ার্ল্ড অর্ডার আকারে মানে আমেরিকানা শুরু করা সম্ভব হয়েছে, সেইটা এখানে ইউরো এশিয়ানিজমের মধ্যে একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার শুরু করা অতটা সহজ হবে বলে মনে করে না বিশ্লেষকরা। কারণ এখানে আরও অনেক, যেমন ভারত পাকিস্তান দুইটা চিরদিনের শত্রু, কিন্তু এই পুরো ডিজাইনের মধ্যে আবার একসাথে থাকবে, তারা একই ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে থাকবে। সো এখন এটার সাথে বাংলাদেশের সম্পর্কটা মিলটা কোথায়, এইটার প্রবলেমটা তারা সলভ করতে পারবে কিনা এটা আমরা ভবিষ্যতে দেখব। এটা স্টিল এটা তারা ওয়ার্ক করতেছে, এটা ডেভেলপিং এই ফেনোমেনাটা, এবং এটা খুবই নতুন ফেনোমেনা। মানে আপনি জিও পলিটিক্যাল দিক থেকে বাংলাদেশের সমস্যা হলো কি, আমাদের কোনো জিও পলিটিক্যাল বোধ নাই, কনসেপশনই নেই, এটা নিয়ে চিন্তাই করা হয়নি। আমাদের সারা জীবন শেখানো হয়েছে বন্ধু রাষ্ট্র, হুইচ ইজ ভেরি গার্বেজ। পৃথিবীতে বন্ধু রাষ্ট্র বলে কিছু নেই, এটা আমি বহু আগে একবার বলছি, আপনারা অনেকেই শুনছেন। কারণ হলো স্টেট রাষ্ট্র কনসেপশনটা এনিমি পারসেপশনের উপর ভিত্তি করে গড়ে ওঠে, এবং শুধু রাষ্ট্র পারসেপশনটা না, আপনি যদি আপনারা যদি কার্ল স্মিথ পড়েন কনসেপ্ট অফ পলিটিকা, সেখানে অনেক গুরুত্বপূর্ণ আলাপ আছে। এটা বেসিক বই, পলিটিক্স যারা আপনারা আগ্রহী আপনারা এটা মনোযোগ দিয়ে 4-5 বছর সময় লাগে এই বইটা পড়তে পারেন। একটা বই, ছোট্ট বই, 4-5 বছর ধরে মনোযোগ দিয়ে যদি পড়েন তাহলে এটা সারা জীবন কাজে লাগবে। সো কনসেপ্ট অফ পলিটিকাতে কার্ল স্মিথ যেটা রিভিল করতেছে, আপনি ধরেন উনি একটা সংগঠন করছে, আমি একটা সংগঠন করছি, ও একটা সংগঠন করছে, হ্যাঁ, তো কিন্তু আমরা আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, সিমিলারিটি। তাহলে এই সব কিছু রাইখা এবং আমরা সবাই সবাইকে বন্ধু মনে করি, তাহলে এটা 3টা সংগঠন থাকার কোনো মানে আছে? কোনো মানে নাই তো। তো একইভাবে পলিটিক্স, আপনার পলিটিক্স যেটা আপনি যে পলিটিক্স করতেছেন এটা আমি বুঝবো কীভাবে? আপনি বিশাল সুসংগঠিত সংগঠন জামাত ইসলামী, আপনাকে আমি রাজনৈতিক দল মনে করব? আপনি বিশাল বড় সংগঠন বিএনপি, আপনাকে আমি রাজনৈতিক দল মনে করব? এত ইজি না গেমটা। আমি আপনাকে আপনার রাজনীতি আছে কিনা এটা আমি বুঝবো কীভাবে? আমি বুঝবো আপনার এনিমি পারসেপশন দিয়ে। আপনি আপনার শত্রুকে কীভাবে ডিফাইন করেন সেটার ক্যাপাসিটি দিয়ে আমি আপনাকে আপনার রাজনীতি আছে কিনা বা থাকলে এটা কোন লেভেলের রাজনীতি আমি মাপবো, বুঝবো। দ্যাটস দ্য কনসেপ্ট অফ আগামবেনিয়া, সরি, এটা হলো আপনার স্মিথিয়ান কনসেপ্ট অফ পলিটিক্স। তো সেদিক থেকে আমাদের বেশিরভাগ দলের মধ্যে রাজনীতি নাই, বড় বড় দল আছে, যে কারণে আমি ধরেন সকালবেলা জামাতের ক্রিটিক করি, বিকালে বিএনপির ক্রিটিক করি, রাতে এনসিপির ক্রিটিক করি, হ্যাঁ। তো আপনার কারণ হলো এখানে পলিটিক্সটা আন্ডারমাইন কেন? ধরেন আমাদের কমন এনিমি আওয়ামী লীগ, সেটা কিভাবে? সেটা হলো আমাদের পপুলার ইমোশনের ভিত্তিতে, যেটা যেহেতু আমরা গণঅভ্যুত্থান করছি, কিন্তু আপনি আওয়ামী লীগকে প্রপারলি ডিল করতে পারতেছেন না, না করে আপনি আওয়ামী লীগের খাসিলতের মধ্যে ঢুকে যাচ্ছেন। তাহলে আপনার যদি এনিমি পারসেপশন থাকতো তাহলে আওয়ামী লীগের ব্যাপারে এত কথাই বলার দরকার হতো, কারণ আপনি তো জানতেন আপনার এনিমি কী এবং কীভাবে তাকে ডিফাইন করতে হয়। ফলে আপনি যে আওয়ামী লীগকে মোকাবেলা করতে পারতেছেন না, তার কারণ হলো প্রথমত আপনি আওয়ামী লীগকে ডিফাইন করতে পারতেছেন না, মানে আপনি আপনার এনিমিকে ডিফাইন করতে পারতেছেন না। দ্যাটস ওয়াই আপনার পলিটিক্সটা দুর্বল, এই জন্য আপনার প্রতি আমি আস্থা পাই না। দ্যাটস ভেরি সিম্পল। এই যে আস্থা পায় না এত এত দলগুলো, এবং দলগুলো যে নানা কৌশল ছলে বলে কৌশলে, হ্যাঁ, চেষ্টা করতেছে যে যার মতো করে ক্ষমতায় যাওয়ার, হ্যাঁ, কেউ নির্বাচন ঠেকাইয়া, কেউ নির্বাচন দিয়া। সো তো এটা দরকার হইতো না যদি আপনার পলিটিক্স স্ট্রং থাকতো। আমার কথা কি বোঝা যাচ্ছে? সো এই জন্য আপনার মানে বাংলাদেশের ক্ষেত্রে আমাদের এই এই যে এবং জিও পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা যে তৈরি করা যায় নাই, কারণ হলো আমাদেরকে শেখানো হয়েছে বন্ধু রাষ্ট্র বললাম, এনিমি পারসেপশন আমাদের শেখানো হয়নি। এখন শত্রু পারসেপশন হইলেই আপনি কি তারা মাইরা ফেলবেন তা না, শত্রুর পাশে নিয়ে বসে আপনি ইলিশ পান্তা খান, অসুবিধা নেই, কিন্তু আপনার বুঝতে হবে যে সে শত্রু। আপনি বুঝা তার মর্যাদা তাকে দেন, তার ক্ষতি করেন না, বা ধরেন
তার পূর্ণ মর্যাদা দিয়ে তারা ট্রিট করেন, এবং যুদ্ধ যখন করবেন ঘোষণা দিয়ে করেন, সামনাসামনি করেন, পিছন দিক দিয়ে ছুরি মেরেন না, অসুবিধা নেই। তাহলে আপনি বীরের মতো বাঁচার যে ক্যাপাসিটি এটা অর্জন করবেন। তা না করে আপনি কাপুরুষের মতো এখন বাঁচবেন যে নিজের সুবিধার জন্য আপনি ওর ডিসকমফোর্ট টাইম ওরে ল্যাং মেরা ফেলাই দিবেন, তাহলে আপনার বিকাশ হবে না, আপনার মধ্যে কোনো মানে প্রাইড থাকে না হিউম্যান বিংয়ের, ওইটা দাঁড়াবে না। এই জন্য বেশিরভাগ মানুষ বাংলাদেশে চোর বাটপার কেন? কারণ সে তার শত্রুকে চোখে চোখ রেখে ডিফাইন করে নাই। এটা আমার একটা ব্যক্তি ক্ষুদ্র লেভেল থেকে, মাইক্রো লেভেল থেকে আপনি লার্জ লেভেল এটা মিলিয়ে দেখবেন যে আমার কথা খুব বেশি হেরফের হবে না, একটু এদিক সেদিক হবে, হ্যাঁ, কারণ আমি তো মোটা দাগে বলতেছি, কিন্তু খুব বেশি হেরফের হবে না। তো তাইলে আমাদের এখানে বাংলাদেশে যে আমরা বাংলাদেশের রাষ্ট্রটা দাঁড়াইলো না, এর প্রধান কারণটা হইলো আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা যেটা আজকে আলোচনা করছি যে কনসেপশন জিও পলিটিক্স, যেটা ফাউন্ডেশন অফ জিও পলিটিক্স, আমাদের ফাউন্ডেশন অফ জিও পলিটিক্সটা দাঁড়াইছে বেসড অন ইন্ডিয়ার ইন্টারেস্টের উপর ভিত্তি করে দাঁড়ানো। এখানে বাংলাদেশ জাস্ট একটা টেরিটরি, একটা ভূখণ্ড, কিন্তু তার এন্টার মানে আপনার ধরেন যদি জিও পলিটিক্যাল স্বার্থ যদি বলেন বা জিও ইকোনমিক্যাল স্বার্থ যদি বলেন, সেটা বেসড অন ইন্ডিয়া, নট বাংলাদেশ। বাংলাদেশ তার সেলফের ভিতরে ঢুকতেই পারেনি। লম্বা আলোচনা, শর্ট করে ফেলি। কেন ঢুকতে পারেনি? এক নাম্বার হইল, আপনাকে এটা কখনো বলা হয় নাই যে রাষ্ট্র তার ফাউন্ডেশনাল স্ট্রাকচার বা বুনিয়াদী জায়গায় তৈরি হয় এনিমি পারসেপশনের উপর ভিত্তি করে, নট ফ্রেন্ড পারসেপশনের উপর ভিত্তি করে। বরং এই যে বন্ধু রাষ্ট্র, সবাই আমার বন্ধু, কেউ আমার শত্রু না, এই যে আপনি এত বড় গৌতম বুদ্ধ, আপনারে বলছে কেউ বন্ধু হিসেবে মানে আপনারে? আপনি নিজে মজনু, নিজে আপনি বন্ধু মনে করেন, ও আপনারা পুষেই নেন, লাভ কি? রাষ্ট্র করতে হইলে উম্বারতো ইকোর একটা বই আছে, ইনভেন্টিং দ্য এনিমি। যদি শত্রু নাও থাকে, অনেক কিছু মিল আছে, কিন্তু রাষ্ট্র হওয়ার প্রয়োজনে শত্রু আবিষ্কার করতে হয় প্রয়োজনে। আর সেখানে আপনি বন্ধু রাষ্ট্র নিয়ে বসে রয়েছেন, বন্ধুর কনসেপ্ট নিয়ে বসে রয়েছেন, আপনার রাষ্ট্র হবে কই থেকে? কোনোদিনও দাঁড়াবেন আপনার রাষ্ট্র। তাহলে আমাদের এক নম্বর সমস্যা হলো, তাহলে আমাদের পারসেপশন স্টেটের ক্ষেত্রে এটা চেঞ্জ করতে হবে। দুই নাম্বার জায়গা, যেটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা আমরা আগের আলোচনার থেকে লিঙ্ক করব। এটা বাঙালি মুসলমানের দেশ। আমি পলিটিক্যাল ইসলামের পক্ষের লোক না, কিন্তু আমি ইসলামের পক্ষের লোক। ইসলামকে আমি একটা ফাউন্ডেশনাল ইডিওলজি মনে করি, এটা একটা সিভিলাইজেশনাল অ্যাপিল মনে করি। কিন্তু ইসলামের পলিটিক্যাল ইউজ অফ ইসলাম, এটার ব্যাপারে আমার আপত্তি আছে, সেগুলো আমি ক্লিয়ারলি ইদানিং বলা শুরু করছি। তো তারপরে আমাদের সিভিলাইজেশনাল লিঙ্ক আমাদের সবসময় করানো হয়েছে বেদান্তিক কালচারের সাথে, পেগান কালচারের সাথে। দয়াল নিতায় কাউরে ছেড়ে যাবে না, ভাব আন্দোলনের নামে আসছে। হিন্দু সংস্কারবাদী আন্দোলনকে আপনার সামনে এনলাইটেনমেন্ট হিসাবে হাজির করা হয়েছে। বেঙ্গল রেনেসাঁ 19th সেঞ্চুরির এন্টার কুতুবগুলো কারা? এরা কোন পীর? তারা আপনার বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে, হ্যাঁ, আপনার মানে আরো আগের থেকে যদি আপনি যান, পুরা এই বেদান্তিক সিভিলাইজেশন যেটা, মানে এই বা বেদান্তিক ট্রেডিশন যেটা, সেইটার সাথে আপনাকে ম্যাচ করানোর জন্য সারা জীবন এখানে অসাম্প্রদায়িকতার বাণী শোনানো হয়েছে আপনাকে। আপনি অসাম্প্রদায়িক হবেন মানে আপনি হিন্দু হবেন, সাংস্কৃতিকভাবে শুদ্ধ বাংলায় কথা বলবেন, হ্যাঁ, নিজের নাম রাখবেন একটা সংস্কৃত বাংলা শব্দে, জব্বার নাম রাখলে হবে না, নাম রাখতে হবে অরিত্র, অনিরুদ্ধ, এইভাবে নাম রাখতে হবে আপনার। এটা কালচারাল ইঞ্জিনিয়ারিং হয়েছে না আমাদের এখানে? এটা কই থেকে আসছে? আপনার দেশ কেমনে দাঁড়াবে? কালচারালি আপনি যে আন্ডারমাইন্ড, আপনি যে নিজের পিসটা ওপেন করতে পারেন না এখনো পর্যন্ত, এইটা অভ্যুত্থান করে ফেলছেন ভালো কথা, কিন্তু এখনো এই জায়গায় কাজই শুরু হয়নি। এই জন্য আমি বারবার বলি যে মানে রাজনৈতিক দল মানে যারা আছে এরকম, আপনারা তো এখনই বাচ্চা গোনা শুরু করে দিচ্ছেন ডিম ফোটার আগেই। হ্যাঁ, বহুত বাকি আছে, এখনই লাফানোর দরকার নেই। আপনাকে স্ট্যাবিলিটি আনেন, একটা ডেমোক্রেটিক, আপাতত ডেমোক্রেটিক একটা অবস্থার মধ্যে যান। আপনি আপনার সিভিলাইজেশনাল যে যুদ্ধটা, সেই যুদ্ধের মধ্যে আপনি আগে মেইন স্ট্রিম হয়ে ওঠেন। এখনো পর্যন্ত ইসলামী জ্ঞান এটা জ্ঞানই না এদেশে, ধর্মীয় জ্ঞান শুধুমাত্র। কিন্তু আপনি যদি সংস্কৃত সাহিত্যের শ্লোক বা বেদের নন্দনতত্ত্বের ব্যাখ্যা জানেন, কেউ তো বলবে না যে এটা একটা আপনার ভিন্ন ধর্মের উপর আপনার জ্ঞান আছে, আপনাকে পণ্ডিত মনে করা হবে।
কিন্তু আপনি বুখারী শরীফের এটা ধরেন তার যে হাদিস সংগ্রহের প্রক্রিয়া, সেটার উপর আপনি একটা জেনোলজিক্যাল স্টাডি ধরেন আপনি করছেন, আপনি তো জ্ঞানী না, আপনি মোল্লা, সেটার পার্থক্যটা বুঝতে হবে। তাইলে আমাদের সিভিলাইজেশনাল রুটটা ওইটা, ওরা যেরকম মানে আপনার রাশিয়ান ভূখণ্ডের লোকজন যেরকম তারা রংলি নিজেদের লোকেট করছিল ইউরোপিয়ান হিসাবে, করার মধ্যে দিয়ে তারা কখনো নিজেদের সেলফকে আবিষ্কার করতে পারে না, এখন তারা দেখতেছে না আমরা ইউরো এশিয়ান। একইভাবে আমরা পেগান কালচারের মধ্যে, বেদান্তিক ট্রেডিশনের মধ্যে নিজেদের লোকেট করতে গেছিলাম, বাঙালি হইতে গেছিলাম। হওয়ার মধ্য দিয়ে আমরা নিজেদের সেলফের জাগরণ ঘটাইতে পারি নাই। আমাদের সিভিলাইজেশন রোড হলো আব্রাহামিক সিভিলাইজেশনাল রোড, এন্টার ওয়েস্ট, এন্টার মেসোপটেমিয়াম সভ্যতা, এইটার অংশ আমরা। কিন্তু আপনাকে শেখানো হয়েছে পশ্চিম মানেই খারাপ, পশ্চিম মানে খারাপ, এটা তো সবাই জানে। কিন্তু আপনার এন্টার ওয়েস্টার্ন ফিলোসফি, এটা তো অ্যারাবিক ট্রান্সলেশন থেকে পরবর্তী সময় আবার রিভিল হয়েছে, এটা আপনারা জানেন না? যে যখন এগুলো সব ধ্বংস করে দিছিল যুদ্ধ টুদ্ধের মধ্য দিয়ে, এগুলো কয়দিন পরে পরেই তো এরা যুদ্ধ করতো। পরবর্তী সময়ে আপনার মহান গ্রিক ফিলোসফারদের টেক্সটগুলো, যেগুলো আজকে আপনার ধরেন যে আধুনিক রাষ্ট্র বলেন, সমাজবিজ্ঞান বলেন, বা এখনকার জ্ঞানকাণ্ডের যে পিলারগুলো যেগুলোর উপর দাঁড়ায় আছে, যে ফিলোসফারদের উপর বেস করে দাঁড়ায় আছে, এগুলো কারা রিভিল করছে? রিভিল ফ্রম অ্যারাবিক ট্রান্সলেশন। সো আমাদের এখানে এই যে তাহলে সিভিলাইজেশনাল রুটটা, এটাকে আপনাকে যে ম্যানুভারিং করা হইল, আপনি যাবেন যাত্রাবাড়ি, আপনারা যে উত্তরার রুটে নিয়ে যাওয়া হইল, এর কি হবে? তো এই জন্য আপনার যে আব্রাহামিক ট্রেডিশন, এই ট্রেডিশনের সর্বশেষ প্রতিনিধি ইসলাম, আপনার ধর্ম। সে আপনি ধরেন মানে কোন লেভেলের মুসলমান সেটা না, আপনি জামাত ইসলাম সমর্থন করেন নাকি আপনি নিজামি ইসলাম করেন নাকি আপনি মাইজভান্ডারি তরিকার লোক, সেই আলাপ পরে, হ্যাঁ, সেটা আপনাদের নিজেদের ব্যাপার। কিন্তু আমি বলতেছি আপনার এন্টার সিভিলাইজেশনাল প্রজেক্টের মধ্যে আপনার এই যে আপনি যে আব্রাহামিক ট্রেডিশনের লোক, এইটা আপনি ক্লেম করতে পারেন নাই কেন এত বছর ওপেনলি? এবং এর মধ্য দিয়ে আপনার আপনার ডেমোক্রেটিক প্রসেস যদি, ডেমোক্রেসি কি? খ্রিস্টানিটির একটা লিবারাল ভার্সন। তো তাহলে আপনার সামনে একটা নতুন সিভিলাইজেশনাল প্রস্তাবনা আছে, ইসলাম, সেটা নিয়ে আপনি তো কাজই শুরু করেন নাই। ডেফিনেটলি এটা এখান থেকে আপনার জনগোষ্ঠীর জন্য এমন একটা শাসন কাঠামো বের হইতে পারে যেটা ডেমোক্রেসির চেয়ে 1000 গুণ উত্তম, হইতেই তো পারে। তো সেটা নিয়ে তো আপনি চিন্তাই করেন নাই, প্রস্তাবই দেওয়ার সুযোগ পাওয়া হয়নি। কারণ এখানে জ্ঞান চর্চার ধারা হিসাবে ইসলামকে মূলধারা করা হয়নি, বরং এক শ্রেণীর ভণ্ড বামপন্থীরা পলিটিক্স অফ ইমোশন, মুসলিম সেন্টিমেন্টের রাজনীতি করতেছে। ওই যে দয়াল নিতাই চাঁদ, সে সরস্বতীর মূর্তি দিয়া ইসলাম কায়েম করবে এখানে, সেই ভণ্ড বাবারা দেখছেন না আপনারা? এবং তারা আজকে এখানে যে ফ্যানাটিসিজমকে উস্কাচ্ছে, বাংলাদেশে কোনো ডানপন্থা নাই, থাকলে হাসিনা এতদিন ক্ষমতায় থাকতো না। তো এই ফ্যানাটিসিজম যদি এটা ডানপন্থী যদি তাদের বলেনও কেউ কেউ, তো এটা তো ড্রিভেন বাই লেফট উইং। এখন ইসলামের সবচেয়ে দরদি কারা, ইসলামপন্থী সবচেয়ে দরদি কারা? একটা ইসলামিস্ট আছে, সবগুলো বাম। তার মানে ও আপনাকে কোন সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে বুঝতে পারতে হবে। তো এই জন্য আপনার জেনিওলজিক্যালি, জ্ঞানতাত্ত্বিকভাবে আপনার নিজের ফর্মুলেশনটা নিজেরই করতে হবে, নিজেকে নিজে ডিফাইন করতে হবে। আপনাকে যদি অন্য কেউ ডিফাইন করে, নেমিং করে, ফ্রেমিং করে, সে আপনাকে রুল করে, সে আপনাকে শাসন করে। সেটা করার জন্য আমাদের যে কনসেপচুয়ালি যে আমাদের পরাধীনতা, সেটা ক্রিটিক্যালি এঙ্গেজ করার জন্য আমি সহজ করে, মানে যতটা সহজ সম্ভব এটা আপনারা ধরেন যে বলার চেষ্টা করতেছি। তো তাহলে আমাদের এই যে সিভিলাইজেশনাল আপনার রুটটা, সেই রুটটা আলাদা হয়ে যাওয়ার মধ্য দিয়ে আমরা বেসিক্যালি আমাদের যে পটেনশিয়ালিটি, আমাদের যে নতুন সম্ভাবনা আবিষ্কার করার সুযোগ ছিল, সেই পথে আমরা হাঁটিই নেই, সেদিকে আমরা যাই নেই। হ্যাঁ, আমরা বারবার দাদাদের মতো হওয়ার চেষ্টা করেছি। একটা লোক উপন্যাস লিখবে, তার স্ট্যান্ডার্ড বঙ্কিমের মতো হতে হবে, তার বিভূতির মতো হতে হবে।
তার সামনে আর কোনো এক্সাম্পল নাই, তার সামনে আর কোনো ক্যারেক্টার নেই। কিন্তু আপনার কিন্তু কখনো বলা হয় নাই যে আপনি ধরেন আপনি চিন্তা করবেন, আপনার চিন্তা চর্চা করবেন বা দার্শনিক বুদ্ধিজীবী হবেন, কলকাতার অমুক বন্দ্যোপাধ্যায় তমুক চট্টোপাধ্যায়ের মতো হইতে হবে। আপনার কিন্তু কখনো বলা হয় না গাজ্জালির মতো হও, প্লেটোর মতো হও, হেগেলের মতো হও। আপনার কি মনে হয় কি হেগেল গুরুত্বপূর্ণ না বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ? এই যে এত পরিশ্রম আপনি বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায় হওয়ার জন্য করলেন, করার মধ্যে দিয়ে আপনি কি অর্জন করলেন? কিন্তু আপনি যদি রিয়েলি এই পুরা সিভিলাইজেশনটার মধ্যে নিজেকে ফিট করতে পারতেন, তাহলে আপনি এখানে কন্ট্রিবিউট করতে পারতেন। দেখবেন যে পৃথিবীর অন্যান্য দেশ যেভাবে কন্ট্রিবিউট করে অনেক দিক, কিন্তু আমাদের এখানে নাই, আমাদের এখানে কন্ট্রিবিউট করার মতো অবস্থা নেই, ওই রকম ক্যারেক্টারই তৈরি হয়নি। সো এই জন্য আমাদের এই সিভিলাইজেশনাল রুটটা আমাদেরকে রিডিফাইন করতে হবে। রিডিফাইন করার মধ্য দিয়ে আমরা যেই জায়গার থেকে নিজেদের কমিউনিটির জন্য মানে অসাম্প্রদায়িকতা হওয়ার মধ্য দিয়ে হিন্দুত্ববাদের লিবারেল ভার্সনকে হজম করার কোনো দরকার নেই। আপনার পলিটিক্সে আপনার কমিউনিটি ইম্পর্টেন্ট, এটা আপনি তো পলিটিক্স মানে কি, পলিটিক্যাল কমিউনিটি, ইমাজিন কমিউনিটি আন্ডারসন আলাপ করছে না, ইমাজিন কমিউনিটির মধ্যে। তাহলে আপনার তো যে মুসলমান তার আরও ভালো করে মুসলমান হওয়া দরকার, যে হিন্দু তার আরও ভালো করে হিন্দু হওয়া দরকার। ও বলতেছে আপনারা অসাম্প্রদায়িক হইতে, তার মানে অসাম্প্রদায়িক হওয়ার মধ্যে দিয়ে আপনি স্টেটকে একটা দানবীয় মেশিনারি আকারে গড়ে তুলবেন। আপনার কমিউনিটি যদি স্ট্রং থাকে, আপনি স্টেটকে বাধ্য করবেন আপনার রাইট এনশিওর করার জন্য। রাষ্ট্রকে একটা সেবাদানকারী প্রতিষ্ঠান আপনি বানাবেন কীভাবে? যখন আপনার সমাজের মধ্যে কমিউনিটি স্ট্রং থাকবে। কিন্তু আপনার তো কমিউনিটি স্ট্রং না, হিন্দু কমিউনিটি প্রপার হিন্দু না, মুসলমান কমিউনিটি প্রপার মুসলমান না, ক্ষমতার প্রয়োজনে তাদেরকে যে কোনো সময় ব্যবহার করা যায়। মানে একটা এথিক্যাল মোরাল স্ট্যান্ডার্ড তো থাকতে হবে আপনার কমিউনিটির। বাংলাদেশে যারা অসাম্প্রদায়িকতার গান বিক্রি করছে, একটা লোক অসাম্প্রদায়িক, তাদের মধ্যে কোনো ডেমোক্রেসির ধারণা আছে, তারা গণতন্ত্র মিন করে। আমার যে সারা জীবন জঙ্গি জামাত বইলাই করা হচ্ছে, আজকে দেখা যাচ্ছে আমি সবচেয়ে বড় জামাত বিরোধী। তার মানে ওরা কিছু বুঝে? আমার এই 15টা বছর গালাগালি করলো, এটার বিচারটা কি হবে? তার মানে তারা ডেমোক্রেসি মিন করে না। ডেমোক্রেসি আমরা মিন করি, কারণ আমরা একটা মূল্যবোধের জায়গার থেকে দাঁড়ায় আচরণ করার চেষ্টা করি। আমি মনে করি আপনার চিন্তা যাই হোক, সেই বিষয়টা পরে, আগে আপনার মর্যাদা এনশিওর করতে হবে আমার রাষ্ট্রের দিক থেকে। তারপরে রাষ্ট্রে ইডিওলজিক্যাল তর্কটা সমাজে হবে, যেখানে যে যত অ্যাগ্রেসিভলি বা ধরেন যে রেডিক্যালি ট্রুথ, সে উইন করবে। ভেরি সিম্পল। যে যত ট্রুথফুল সে তত মর্যাদাবান। কিন্তু ও আগেই আপনাকে ভ্যালু জাজ করবে যে আচ্ছা আপনি যেহেতু একটা ধর্মীয় বিষয়কে এখন ওই এআই এর যুগে গুরুত্বপূর্ণ মনে করেন, আপনার তো প্রপার বিকাশ হয় নাই, তাহলে আপনার বিকাশের সমস্যা আছে। সে আগেই জাজ করে নেবে আপনাকে। তো এই জন্য আমাদের এই পুরা জিওপলিটিক্যাল ফাউন্ডেশনের মধ্যে আমাদের দুইটা আলাপ, ছড়ানো আলাপ ক্লোজ করি। দুইটা জায়গার থেকে আমাদের এমফাসাইজ করতে হবে। একটা হলো ইমিডিয়েট বাস্তবতায় আমাদের একটা স্টেবল স্টেট লাগবে, রাষ্ট্র লাগবে, যে রাষ্ট্রটা আমাদের একটা সিভিলাইজেশনাল আইডেন্টিটি হবে। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশি পরিচয়টা, আপনি আফ্রিকায় থাকেন, নিকারাগুয়ায় থাকেন আর নিউ ইয়র্কে থাকেন, এটা আপনার একটা আবেগের জায়গা হবে, আপনার একটা প্রাইডের জায়গা হবে। যেরকম ইরান, ইসরায়েল, ইন্ডিয়া তাদের জন্য একটা প্রাইডের জায়গা, জাপান, যে দেশেই থাকুক তার একটা সিভিলাইজেশনাল প্রাইডের জায়গা। তো একইভাবে আপনার এই জিওগ্রাফিক্যাল কমিউনিটি, মানে 40-45 কোটি মনে হয় বাঙালি সারা পৃথিবীতে, তার একটাই রাষ্ট্র বাংলাদেশ, আর তো কেউ রাষ্ট্র করে নেই। কলকাতার এরা তো ভারতীয় বাঙালি, আসামের এরা তো আসামি, মানে আসামি অর্থে ভারতীয় আসামি, বা ধরেন নিউ ইয়র্কের যে বাঙালি সে মানে আমেরিকান বাঙালি। তো বাংলাদেশের এই জিওগ্রাফিটাই হলো তার জন্য একটা সিভিলাইজেশনাল হাব, এটাই কালচারাল সেন্টার, এটাই তার দার্শনিক স্পিরিচুয়াল বিলঙ্গিং ভূমি। কিন্তু এই ভূমিটা শুধু চোর বাটপার উৎপাদন করে, এমন এমন চোর বাটপার যেগুলো আপনার মানে সারা দুনিয়া অবাক হয়ে যাবে। দেখছেন আপনি এক লোকের বাড়ি নাকি 700-800 বাড়ি,
কি বড় বড় লুটেরা তৈরি করে। তো তাহলে এই ভূমিতে যাতে আপনার হেগেল টাইপের ফিলোসফার তৈরি হয়, মহান কবি তৈরি হয়, মহান সাধক তৈরি হয়, তার জন্য সামাজিকভাবে আপনার প্রথম কাজ হলো মানুষের মর্যাদাবোধ ফিরায় দেওয়া, যেটা আমাদের সমাজে নাই। মর্যাদাবোধ ফিরায় দেওয়া এবং তাকে মিনিমাম বেঁচে পড়ে থাকার যে সিকিউরিটি, এগুলো রাষ্ট্র যদি এনশিওর করে, তখন তার বিকাশের জন্য যে আত্মিক উন্নয়নের জন্য বা স্পিরিচুয়াল উন্নয়নের জন্য বা তার প্রজ্ঞার চর্চার জন্য যে ধরনের সুযোগ পাওয়া দরকার, সেগুলো পাবে। আপনারা যারা জ্ঞান চর্চা করেন, আপনারা ঘাম রক্ত দুইটা দিয়েই করতে হয়। হ্যাঁ, বিকালে টিউশনি, সন্ধ্যায় পড়া, তারপরে রাতে প্রেমিকার সাথে আলাপ, কত কিছু মেনটেন করে তারপরে আপনাদের একটা বই কেনা পড়া, তাই না? কিন্তু আপনি যদি একটা সেবামূলক সার্ভিস অবস্থার মধ্যে থাকতেন, তাহলে আপনি নিজেকে বিকাশ করার সুযোগটা আরও অনেক বেশি পাইতেন। তা আগে তো আপনার স্ট্যাবিলিটি লাগবে, আগে তো মানুষের মর্যাদাবোধের জায়গায় ফেরত আসতে হবে, তারপরে আপনার চর্চা, আপনার অধ্যাবসায়, আপনার অভিনিবেশ আপনার নিয়তি নির্ধারণ করে দিবে। ভেরি সিম্পল। কিন্তু যারা আগেই আপনাকে বিভাজন করে ফেলতে চায়, তারা ঠিক ওই বামপন্থী ডিভাইড অ্যান্ড রুলের রাজনীতিটা করতে চায় আপনার নামে, এবং আপনার ইমোশনকে উস্কায় দিয়ে। আপনার ওদের কোনো দরদ নাই ইসলামের প্রতি, ইসলামের জন্য। ওরা জাস্ট মুসলিম সেন্টিমেন্টের পলিটিক্সটা ব্যবহার করে। সেটা পরিণতি তো আপনি পাকিস্তান আন্দোলনে দেখছেন। এই কমিউনিটি তো মুক্তি হয় নাই সেটা দিয়ে। তাহলে আমাদের এই নতুন বাস্তবতায় আমাদের জিওপলিটিক্যাল ফাউন্ডেশন, এটা দুই দিক থেকে চেঞ্জ করতে হবে। একটা হলো আমরা আপাতত আমাদের ভ্যালুসগুলো রক্ষা করার জন্য আমরা একটা স্টেট, একটা ডেমোক্রেটিক স্টেট ফরমেশনে যাব, যেখানে স্ট্যাবিলিটি থাকবে, মানুষের মর্যাদা থাকবে, সেখানে আপনার জিন্স, টি শার্ট এবং হেজাব, নেকাব এগুলো একাকার থাকবে, সমান্তরাল। এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা নিয়ে কোনো প্রশ্নই কেউ তুলবে না। একটা মেয়ে তার শরীর দেখাইয়া চলবে না ঢাইকা চলবে, তার ব্যাপার। কিন্তু আপনি সামাজিক এথিক্সের মধ্যে এমন জিনিস চর্চা করেন যাতে সে সেফ ফিল করে, যাতে সে সম্মানিত ফিল করে। তারপরে তার সম্মান পাওয়ার জন্য এই সমাজে কী করতে হবে সে নিজে ঠিক করে নেবে। আপনি আগেই বললেন না যে তুমি যেহেতু এইভাবে পড়ছো তাহলে তোমার তো চরিত্রের সমস্যা আছে। তো ভেরি সিম্পল, মানে আমাদের কাণ্ডজ্ঞান কাজে লাগাইলেই হয়, আমরা কাণ্ডজ্ঞানটা কাজে লাগাই না। তো তাহলে স্টেটের দিক থেকে এটা গেল। আরেকটা হলো সিভিলাইজেশনাল প্রজেকশনের দিক থেকে আমরা এই যে মাল্টিপোলার ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডে যে বিশ্ব বাঙালির একটাই বাংলাদেশ, এটাকে আপনি কিভাবে একটা হাব হিসাবে গড়ে তুলতে পারেন, একটা আলাদা পোল হিসাবে আপনি হয়ে উঠতে পারেন, তার জন্য আপনি প্রাথমিকভাবে কার সাথে জোট করবেন, কোন পোলের সাথে যাবেন, সেইটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে। যদি মাল্টিপোলার ওয়ার্ল্ডে আমরা প্রবেশ করি, এই ইউরো এশিয়ান একটা ওয়ার্ল্ড ভিউ, আমেরিকান ওয়ার্ল্ড ভিউ, তারপরে ধরেন ইউরোপীয় ওয়ার্ল্ড ভিউ যদি থাকে, হোয়াই নট আমাদের একটা ওয়ার্ল্ড ভিউ? আমরা তো একটা বড় কমিউনিটি। আমরা ধরেন ডেল্টা অঞ্চলের লোক, আপনার কৃষক শ্রমিক, হ্যাঁ, কৃষিভিত্তিক মানুষ, আমরা অল্পে খুশি। তো এবং আমাদের এই যে যেটাকে কলকাতার লোকজন গ্রাম্যতা মনে করে, এটাই আমাদের সিভিলাইজেশন, এটাই আমাদের প্রাইডের জায়গা। আমাদের এই কৃষি, আপনার এই এনভায়রনমেন্ট এবং এই যে নদী এবং মানুষের এই যে সহজ চলন, এর সাথে সিরাতুল মুস্তাকিমের যে আবহ, এই টোটালটা মিলেই তো একটা সিভিলাইজেশনাল মানে বা একটা অ্যাম্বিয়েন্স আপনি ক্রিয়েট করতে পারেন। এবং মডার্নিটির নামে আপনাকে, এবং এখন যে টেকনোফ্যাসিজম চালু করা হয়েছে এবং টেকনোফ্যানাটিসিজম, এটা তো বেসিক্যালি এটা ইউটিলিটেরিয়ানিজম। আজকে এই মোবাইল ভালো লাগতেছে, ব্যবহার করতেছে, এটা তো কাজ চলবে না, দুটো ফালাই আরেকটা কিনবো, এটা অবসেস আর কি আছে? এটা তো আপনার জীবনে কোনো ভ্যালু অ্যাড করবে না। এটা আপনার জীবনকে সহজ করবে, সেটা তার অনেক কিছুই সহজ করবে আগামী দিনে। কিন্তু আপনার হিউম্যান এসেন্স, আপনি কত দামি পোশাক পরতেছেন, কত দামি মোবাইল ব্যবহার করেন, তার মধ্য দিয়ে চেঞ্জ হয়ে যাবে না, তার মধ্য দিয়ে তৈরি হবে না, যদি আপনি এটা ফিলোসফিক্যালি, স্পিরিচুয়ালি অর্জন করতে না পারেন। সো আমাদের এই কমোডিটি ফ্যাটিসিজম বলে, এটা মানে মার্কসিয়ান ইয়াতে আপনার বামপন্থী ল্যাঙ্গুয়েজ,
এটা তো ব্যাপকভাবে আমাদের গ্রাস করছে। আমাদের জাতে ওঠার দরকার নেই, আমরা যে কোনো জাতের না, এটাই একটা জাত, এটাই একটা জায়গা আমাদের। কিন্তু এটাকে আপনাকে ফিলোসফিক্যালি আর্টিকুলেট করতে হবে। এই জন্য আমাদের প্রথম কাজ হলো আমাদেরকে ওয়ার্ল্ড ভিউর নামে যে সমস্ত পোলারাইজেশন শেখানো হয়েছে তার বাইরে এসে আমরা নিজেরা একটা আলাদা কক্ষ, আলাদা ভিউ, আলাদা ওয়ার্ল্ড ভিউ এবং আলাদা পোলার হয়ে উঠতে পারি কিনা, সেই জায়গার থেকে আমাদের স্টেটের, বাংলাদেশ রাষ্ট্রকে একটা আইডিয়া আকারে আমরা কোন জায়গায় দেখতে চাই সেইটার একটা ইমাজিনেটিভ বাউন্ডারি ঠিক করা, ইমাজিনেটিভ একটা প্রকল্প আকারে এই জিনিসটাকে নেওয়া, এবং আমাদের এই বন্ধু রাষ্ট্রের ভারতীয় ফাউন্ডেশন থেকে, হ্যাঁ, এই আব্রাহামিক রিলিজিয়নের এই যে বিশ্বাসের প্যাগানিজমের থেকে এই ঈশ্বরবাদের ধারণার, হ্যাঁ, এবং নিরাকারের উপাসনার যে সিভিলাইজেশন, সেটার সাথে নিজেদের লিঙ্ক করার মধ্য দিয়ে আমাদের একটা নতুন সাংস্কৃতিক বলয় তৈরি করা, নতুন সাংস্কৃতিক, এটা আপনি বলতে পারেন যে কাউন্টার কালচারাল রেভলিউশন শুরু করা। তার জন্য আমাদের প্রচণ্ডভাবে থিওরিটিক্যাল ভায়োলেন্স চালাইতে হবে। কারণ আমরা যে জিনিসগুলো শিখছি সেটা শেখানো হয়েছে আপনার ইউরোপিয়ান জিনিস মানেই হলো এনলাইটেনমেন্ট, যে ভালো যেগুলো সেগুলো আমার পার্ট, হ্যাঁ, কিন্তু আপনার তাকে বলা হয়েছে যে আপনি বিনা বিচারে আপনাকে নেওয়ার ব্যাপারে, অন্যদেরকে নেওয়ার ব্যাপারে আপনাকে যে উৎসাহিত করা হয়েছে, এবং অন্যকে মুনিব মানার ব্যাপারে, তাকে প্রভু মানার ব্যাপারে যেভাবে আপনাকে ট্রেন আপ করা হয়েছে, তার মধ্য দিয়ে আপনি আপনার সেলফকে হারাই ফেলছেন। আপনি ওই তো বললাম যেটা, আপনি যাবেন যাত্রাবাড়ি, আপনাকে তুলে দেওয়া হয়েছে, হ্যাঁ, উত্তরার বাসে, সেটা দিয়ে আপনি কখনোই নিজের জায়গায় ফিরতে পারবেন না। সো এই জন্য এই মাল্টিপোলার ওয়ার্ল্ডে আমরা কি করে একটা আলাদা পোল হয়ে উঠতে পারি, তার জন্য এই প্রজন্মের মানুষের, আমাদের পুরানা বুদ্ধিজীবীদের কথা, কারো কথা শোনা যাবে না, শুনলে জীবন ধ্বংস। কারণ 54 বছরে এই বুদ্ধিজীবিতার রেজাল্ট আমরা পেয়ে গেছি। হলে আমরা এখন প্রত্যেকেই বুদ্ধিজীবী, হ্যাঁ, আমরা প্রত্যেকে জাতির পিতা, আমাদের যা যা দরকার আমরা নিজেরা করে নিই, ভুল হলে আবার ঠিক করব, কিন্তু পুরানা কারো কথা শোনা যাবে না, সব খাটাইস, শোনা যাবে না। কারণ যে দেশে 54 বছর পরে বাচ্চাদের গুলি খেয়ে মরতে হয়, সে দেশে সমস্ত বুদ্ধিজীবিতা, ইন্টেলেকচুয়ালিটি পরাজিত হয়েছে। এটা যদি আপনি মাইনা না নিতে পারেন, তাহলে নতুন বাংলাদেশ শুরু করতে পারবেন না। এখানকার কালচারাল অ্যাক্টিভিটি, বুদ্ধিজীবিতা, এগুলো যদি জয়ী হইতো, তাহলে তো বাচ্চাদের হারাইতে হইতো না। এটা অপূরণীয় ক্ষতি। এটা কোনোদিনও আমি ভুলতে পারবো না যে ধরেন যেসব বাচ্চারা মারা গেল স্কুল কলেজের, তারা হয়তো অনেক মেধাবী, আইনস্টাইনের চেয়ে মেধাবী ছেলে হয়তো এখানে ছিল, ফলে এটা তো সিভিলাইজেশনাল লস, সো তার পরিবারের ক্ষতি না। সো এটা তো আমরা প্রোটেক্ট করতে পারি না। এমন একটা সমাজ, যে সমাজে নারীদের, শিশুদের কোনো প্রোটেকশন থাকে না, সেই সমাজ নিয়ে গর্ব করার কিছু নেই। সো এই জন্য আমাদের প্রথম কাজ হলো মানুষের মর্যাদাবোধ ফেরায় আনা। বাংলাদেশে সেটা নাই। আমরা আগে দেখি ও আমার বংশের কিনা, সেটা পার হইয়া যখন তখন আছে ও আমার দলের কিনা। এইভাবে রাষ্ট্র হয় না, এইভাবে দেশ হয় না। এবং মর্যাদাবোধের জায়গা থেকে আপনার যখন একটা সিভিলাইজেশনাল প্রাইড থাকবে, তখন আপনি এটা দেওয়া শিখবেন অন্যকে। কালকে দেখি যে আপনার মেট্রো রেল থেকে নাইমা এক ফকির আরেক ফকিরে পিটাই দিছে, কত আমি বসতে দিব না এখানে, আমি আগে আসছে, আমি বসবো। দুইটা মিল্লাব, দুইটাই ফকির, ভিক্ষা করি, ভালো কথা, দুইটা মিল্লাব না, একটা আরেকটারে মারতেছে। অদ্ভুত দেশ। তো এইখানে তো আপনার মানে এটা খুবই হতাশার। আপনাদের কিছু নাই, আমাদের আছে প্রাইড, প্রচণ্ড গর্ব, এবং এভরি প্রাইড ইজ এ লাই। মানুষ মরণশীল, গর্বের কিছু নেই, আমাদের অর্জন করতে হবে। এবং অর্জন করাটা, এবং ট্রুথ অ্যান্ড ট্রান্সপারেন্সি, এটা সমন্বয়ে অর্জন হয় কোনো কিছু, যেটা সবচেয়ে বড় ঘাটতি আমাদের মধ্যে আছে। সো যাই হোক, আজকের আলোচনায় আমাদের গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই যে নতুন জিওপলিটিক্যাল বাস্তবতার মধ্যে দুনিয়া প্রবেশ করছে, সেটার সাথে আমাদের এঙ্গেজ করার মধ্যে দিয়ে আমাদের একটা, প্রথমত একটা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আমাদের একটা চিন্তা করা, আর একটা হলো একটা সিভিলাইজেশনাল প্রজেক্ট আকারে অ্যাজ এ বাংলাদেশি আমরা গ্লোবাল স্টেজে নিজেদের কোথায় নিয়ে যাব সেই ব্যাপারে চিন্তা ভাবনা শুরু করা, স্কলারলি আগানো, ফিলোসফিক্যালি নিজেদের এনরিচ করা, হ্যাঁ, এবং অন্য দুনিয়ার সাথে এঙ্গেজ করার মধ্য দিয়ে আমরা আমাদের জন্য একটা মর্যাদাপূর্ণ জায়গা নিশ্চিত করতে পারি। আমরা কারোর সাথে যুদ্ধ বিগ্রহের কথা দিই, আমরা কো এক্সিস্টেন্সে বিশ্বাসী। আমিও একটা পোল হইতে চাই,
তুমি ঠিক আছে, তুমি বিশ্বশক্তি, আমিও বিশ্বশক্তি। আমি তোমার মেনে নিচ্ছি, তুমি আমার মেনে নাও, হিসাব পরিষ্কার। ধন্যবাদ সবাইকে।